জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, বাসায় আছো, অনলাইন ক্লাস নিয়ে তোমরা ব্যস্ত আছো, পড়াশোনা নিয়ে। তো তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমি তোমাদের পঞ্চম অধ্যায় মানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি শুরু করেছি, এবং এর আগে আমি একটি তোমাদের ক্লাস নিয়েছি রাসায়নিক বন্ধনের উপরে। আজকে আমি তোমাদের রাসায়নিক বন্ধনের উপর দ্বিতীয় লেকচার দেব, এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি তোমরা মানে সম্পূর্ণ রিলেটেড হচ্ছে পর্যায় সারণীর উপরে। পর্যায় সারণী সবাই যদি ভালোভাবে করতে পারে তাহলে এটা সমস্যা নাই। তো দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে আমি অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় পরিচিতি হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম ও আয়নিক বন্ধন, এটির উপরে আমি ক্লাস নিব। তো প্রথমে দেখো, আমি তোমাদের একটি পিকচার দিয়েছি এখানে একটু জিনিস দেখো। অষ্টক ও দুইয়ের নিয়মের আমি কিছু জিনিস তোমাদেরকে এখানে বোঝাবো। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে অষ্টকের নিয়ম বলে। তাহলে তোমরা মোটামুটি বুঝলা যে নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়াম ব্যতীত সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান। আর প্রতিটি মৌলই অণু গঠনকালে কি করে? তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে সুস্থিতিশীল কাঠামো অর্জন করতে চায়। আর এইটার মাধ্যমে এই নিয়মটাকে বলা হয় অষ্টকের নিয়ম। এবার আসো একটা এক্সাম্পল দেখো। যেমন CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন মানে 4টি, এটি বাংলায় কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান। এই যে দেখো চিত্রটার জন্য, মিথেন অণু যখন বন্ধন গঠন করেছে তখন এর সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টি ইলেকট্রন বিদ্যমান। আর এক্ষেত্রে দেখো খেয়াল করে যে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসে। পাশের চিত্র থেকে দেখা হলো এভাবে পরমাণুসমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকেই অষ্টক নিয়ম বলে। তার মানে অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়মের ব্যাখ্যাটিও তোমরা বুঝলাম। এবার দেখো, অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানী নতুন একটি নিয়মের উপস্থাপন করেন, যাকে দুইয়ের নিয়ম বলা হয়। দুইয়ের নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী ও গ্রহণযোগ্য এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান। এটি হচ্ছে দুইয়ের নিয়ম। তাহলে এখন আমরা অনেক সময় মৌল দুটার মধ্যে দেখা যাচ্ছে যে ইলেকট্রন আদান প্রদান করে কিন্তু অষ্টক পূরণ করতে পারে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন তোমরা কি করবা? এই জন্য আসলে আমাদের দুইয়ের নিয়মের থেকে মানে অষ্টকের নিয়ম থেকে দুইয়ের নিয়মটা অধিকতর গ্রহণযোগ্য।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে খেয়াল করে দেখো একটা জিনিস, যে সর্বশেষ শক্তি স্তর 2-এর নিয়মটা কেমন, তেমনি সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি হচ্ছে 2-এর নিয়ম। অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। যেমন দেখো BeCl2 মানে বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। এর সর্বশেষ শক্তি স্তরে বেরিলিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করবা, বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন দিয়ে 2টি ক্লোরিন পরমাণুকে ধরে কি করবে, মানে ধরার ফলে, যেমন মিথেনে দেখো কার্বনের 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনকে ধরে মোট সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান হলো। ঠিক বেরিলিয়ামের 2টি ইলেকট্রন 2টি কার্বন পরমাণুকে ধরে এর সর্বশেষ কক্ষপথে 2 জোড়া বা 4টি ইলেকট্রন বিদ্যমান হবে। একইভাবে বোরন ট্রাইফ্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রেও সেম নিয়ম, বোরনের সর্বশেষ কক্ষপথে 3 জোড়া বা 6টি ইলেকট্রন বিদ্যমান হবে। মিথেনের ক্ষেত্রেও সেম। তার মানে বোঝাচ্ছে দেখো 2-এর নিয়মের ক্ষেত্রে সবগুলোই রাইট হচ্ছে, কিন্তু অষ্টকের নিয়মের ক্ষেত্রে কিন্তু যেমন বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু নিয়মটি হবে না। এবার খেয়াল করো, তাহলে অষ্টকের নিয়ম ও 2-এর নিয়ম সম্পর্কে আমরা একটা ভালো ধারণা দিয়েছি। এবার আসো, এখানে আমরা কিছু চিত্র দিচ্ছি, এগুলোকে বলা হয় অরবিটাল চিত্র। যেমন দেখো সোডিয়াম কিভাবে বুঝলা, যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি। তো আমরা ইলেকট্রনগুলো সাধারণত জোড়ায় জোড়ায় দিব, এখানে দেখতে সুন্দর দেখাবে বলে আমরা এইভাবে দিয়েছি। এখানে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, দেখো সোডিয়ামের যে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রন যদি সে ত্যাগ করে, তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস সে কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। অনুরূপভাবে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, তাই ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাই এরা কী করছে, ইলেকট্রন স্থানান্তর করতেছে। দেখো ইলেকট্রন স্থানান্তরের ফলে এদের অবস্থাটা কেমন হচ্ছে, ঠিক এরকম না? এটা একটা কি আয়নিক বন্ধন, তাহলে বন্ধন গঠন হয়ে গেল। এবার আমরা একটা চিত্র দেখো তোমরা একটা ভিডিওর মাধ্যমে। Due to transfer of electrons from one atom to the other. There are highly reactive metals like alkali metals and highly reactive non-metals like halogens on the left side and right side of the periodic table respectively. Noble gases except helium have 8 electrons in the valence shells of their atoms. They are chemically inactive and stable. To attain 8 electrons in the outermost shell, similar to noble gases, metal atoms that have 1, 2, or 3 electrons in the valence shells generally lose those electrons and form stable positive ions called cations. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিই, যেহেতু তোমরা ইংরেজিতে অনেকে এটা নিয়ে একটু সমস্যা হতে পারে। প্রথমত দেখো 2টি ইলেকট্রন পরস্পরের সাথে, দেখো 2টি মৌলের 2টি ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু বন্ধন গঠন করলো। আর এখানে দেখো গ্রুপ 1-এর মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান এবং গ্রুপ 7-এর সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। তাই এরা পরস্পরের সাথে কি করবে, 1টি ইলেকট্রন আদান প্রদান করে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আর এক্ষেত্রে আমরা নোবেল গ্যাস সবসময় কি করবে, প্রত্যেকটি মৌল এই সেম নিয়মটা ফলো করবে। যেমন দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান, আর এই 1টি ইলেকট্রন কি করবে, সোডিয়াম 1টি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে। এই দেখো ক্লোরিনকে কিভাবে দিচ্ছে, যখন ক্লোরিনকে দিয়ে দিল তখন দেখো ক্লোরিনের সর্বশেষ মানে সোডিয়াম ও নোবেল গ্যাস নিয়ন হয়ে গেল এবং ক্লোরিন নোবেল গ্যাস আর্গন হয়ে গেল। একইভাবে দেখো এখান থেকে সোডিয়াম থেকে যখন সোডিয়াম প্লাস হয়েছে তখন কেমন হলো। আবার অনুরূপভাবে দেখো ম্যাগনেসিয়াম যদি দেখানো হয়, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন বিদ্যমান ছিল, 2টি যদি ত্যাগ করে দেওয়া হয় তাহলে ম্যাগনেসিয়ামের এই অবস্থা দেখাবে। একইভাবে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি আছে, 3টি ত্যাগ করলে অ্যালুমিনিয়াম 3+ হবে, সেম ইলেকট্রন বিন্যাস ধারণ করবে। তাহলে দেখো এইসব ইলেকট্রনগুলো যে তাদের ইলেকট্রনগুলোকে হারাচ্ছে বা ত্যাগ করতেছে, এর ফলে কিন্তু তাদের কি হচ্ছে, যোজনীটা বোঝা যাচ্ছে যে সোডিয়ামের ভ্যালেন্সি মানে যোজনী 1, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 রেসপেক্টিভলি। তো আমরা এগুলো বুঝতে পারতেছি কিভাবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হলে সেটা তার
আমরা ইয়া করতেছি। এখন এই যে যৌগ গঠনের ক্ষেত্রে যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, এটা আবার দেখানো হয়েছে যে সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন দেখো এই যে এই অবস্থানটা দাঁড়াবে। তখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, সোডিয়াম প্লাস আয়ন। আর ক্লোরিন যখন একটা গ্রহণ করবে তখন এটা কি হবে, ক্লোরিন মাইনাস আয়ন। একইভাবে দেখো ফসফরাসের ক্ষেত্রে কি দেখানো হয়েছে, ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান, কিন্তু এই 5টি থেকে আমি একটু পিছনে আসি। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন বিদ্যমান, 5টি। এই 5টি থেকে যখন তুমি 5টা থেকে 5টা ত্যাগ শেষ কক্ষপথে 5টি ত্যাগ করা থেকে 3টা গ্রহণ করা সহজ, তাই ফসফরাস 3টে গ্রহণ করে অষ্টক পূরণ করে P3 মাইনাস আছে। সালফারের ক্ষেত্রে সেম নিয়ম, সালফারের 2টি গ্রহণ করা সহজ কিন্তু ত্যাগ করা কঠিন এতগুলো, তাই সালফার H2 মাইনাস আয়ন গঠন করে। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে 7টি ত্যাগের থেকে একটি গ্রহণ করা সহজ, তাই Cl মাইনাস হয়। তো এখানে আমাদের এটা একটু সমস্যা করে ভুল দিয়েছে যে নাম্বার অফ ইলেকট্রন দেখো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোন মৌলটা ইলেকট্রন ত্যাগ করবে আর কোন মৌলটা ইলেকট্রন গ্রহণ করবে। যেটা তুমি দেখলা যে ফসফরাসের ক্ষেত্রে 5টি ইলেকট্রন ত্যাগের চেয়ে একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তো সেক্ষেত্রে আমরা সেভাবেই কিন্তু এটা দেখালাম। আর 3টি ইলেকট্রন গ্রহণ করা সহজ 5টি ইলেকট্রন ত্যাগের থেকে, সেরকমভাবে এটা বললাম। এবার দেখো এখান থেকে ক্যাটায়ন, সোডিয়াম ক্যাটায়ন দেখাচ্ছে, ক্লোরিন অ্যানায়ন দেখাচ্ছে। এদের ফলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। তোমরা নিশ্চয়ই এই অরবিটাল চিত্রের ফিগারটি দিয়ে আমি যতগুলো ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি, আমার মনে হয় তোমরা এগুলো একটু বুঝে গেছো যে এটা কিভাবে করে হবে। আর এটা নিয়ে আমাদের সমস্যা নেই। আমরা নেক্সট দেখো, তাহলে এখান থেকে আমরা এখন পরবর্তী টপিকসে আবার যাই। ভিডিওটি আমরা দেখলাম। এবার আমরা দেখো সোডিয়াম পরমাণুর যে গঠনের ক্ষেত্রে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে সোডিয়াম পরমাণুর গঠন। এই পাশে দেখো আমরা ক্যালসিয়াম পরমাণু, উভয় কিন্তু ধাতু। তোমরা সাধারণত আমি তোমাদেরকে বলছি সোডিয়াম ক্যালসিয়াম যেগুলোতে মোটামুটি আমরা বুঝবো সেগুলো আমরা ধাতু বুঝবো। এরা যদি দেখো পরবর্তীতে অক্সিজেন পরমাণু এই পাশে ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করে, এরা উভয় অধাতু। ধাতু আর অধাতু পরস্পরের সাথে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে আমরা আয়নিক বন্ধন বলি। দেখো ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, আর এর ফলে কি হচ্ছে, সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন লাভ করে। আর ক্লোরিন দেখো, ক্লোরিন কি করবে, এই দেখো একটা ইলেকট্রন যে সোডিয়াম ত্যাগ করছিল সেটা ক্লোরিন গ্রহণ করতেছে, আর ক্লোরাইড মাইনাস আয়ন গঠন করলো। আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন লাভ করবে। করার ফলে কি হলো দেখো, এবার আয়নিক বন্ধন তৈরি হয়ে যাবে, সোডিয়াম প্লাস তৈরি হলো, আর এভাবে করে ক্লোরিন মাইনাস, এই দুটো যখন একত্রে এদের মধ্যে কি আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এর ফলে আয়নিক বন্ধন মানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম ক্লোরিন। তো তোমাদের বাসার যে কাজটা থাকবে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করবা উদাহরণসহ। এটা করার পরে আমরা এটাকে আবার তোমাদের পরবর্তীতে লুইস মতবাদ, মানে এটাকে যদি তোমরা ডট আর ক্রস দিয়ে দুইটার মধ্যে ইলেকট্রন যে আদান প্রদান কিভাবে হলো, ডট ও ক্রসকে লুইস প্রতীক বলা হচ্ছে। দেখো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন অক্সিজেনকে কিভাবে দিচ্ছে, ম্যাগনেসিয়াম তার বহিস্তর থেকে 2টি ইলেকট্রন অক্সিজেনের বহিস্তরে দান করে, আর এর ফলে কি অবস্থা দাঁড়ায়, ম্যাগনেসিয়াম 2 প্লাস O2 মাইনাস। এর ফলে দেখো ইলেকট্রন গ্রহণ ও নিষ্ক্রিয় ধনাত্মক আয়নে পরিণত হলো। এরপরে তোমাদের দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এটা লুইস মতবাদ। তাহলে লুইস তত্ত্ব আকারেও তোমরা ফিগার আঁকতে পারো। লুইস প্রতীকের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠনটা দেখানো হয়েছে। দেখো যে ক্যালসিয়াম ক্লোরিন একটা যখন গ্রহণ করলো তখন দেখো Cl মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস, এরা পরস্পরের সাথে, এটা হলো লুইস মতবাদ অনুসারে। এরপরে আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য তোমাদের দেওয়া হয়েছে, যে দেখো এখানে একটা চক দেওয়া হয়েছে, চকের পরে এখানে ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে যে চক, এই চকের মধ্যে আমরা সাধারণত হাত দিয়ে ধরতে পারি, তাই আয়নিক যৌগ কী হলো, কঠিন পদার্থ, চকগুলি ভেঙে গেছে, আয়নিক যৌগগুলো ভঙ্গুর। এখানে দেখো আয়নিক যৌগগুলো গলিত অবস্থায় কি বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখান থেকে আমরা তোমাদেরকে যা দিলাম, আয়নিক বন্ধন কি, উদাহরণসহ আয়নিক বন্ধনের গঠন, আয়নিক যৌগের বৈশিষ্ট্য। তো এটার পরে তোমাদের এখানে আরেকটা বাড়ির কাজ আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ ব্যাখ্যা করো, ক্যালসিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, খোদা হাফেজ।